প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম 1967 সালের ফেব্রুয়ারিতে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভি পরিবারকে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেটি বলছিলাম, আমাদের আজকের বিষয় হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, এবং ফ্যাটি লিভার ডিজিজ এই নামে হয়তো সবাই চেনেন না। একটু যদি শুরুতেই বলেন যে এই ফ্যাটি লিভার ডিজিজটি আসলে কি? ইদানিং আমাদের দেশে ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে খুব কথাবার্তা হচ্ছে এবং অনেকে চিন্তিত হয়ে পড়ছেন। আসলে এটা কি, এটা আমাদের প্রত্যেকেই জানা দরকার। ফ্যাটি লিভার, ফ্যাটি মানে হচ্ছে চর্বি, অর্থাৎ লিভারে বা যকৃতের মধ্যে যদি চর্বি জমে যায় এবং অতিরিক্ত চর্বি জমে যায় তাহলে আমরা এটাকে ফ্যাটি লিভার বলি। আসলে ফ্যাটি লিভারের বিভিন্ন ধরনও রয়েছে। যেমন ধরেন, লিভারে শুধু চর্বি জমে যাওয়া, এটা একটা ধরন, এটাকে আমরা বলি এনএএফএলডি বা শুধু লিভারে চর্বি জমে যাওয়া। লিভারে চর্বি জমে গিয়ে এখানে আবার লিভারের ক্ষত তৈরি হয়ে গেল, প্রদাহ তৈরি হয়ে গেল, এটাও এক ধরনের সমস্যা। সেটা হচ্ছে ন্যাশ বলি আমরা এটাকে। আবার এটা থেকে আরও অ্যাডভান্স হয়ে সিরোসিসের দিকে টার্ন করা, সেটাও কিন্তু আরো, তার মানে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করছে ধরনটা, যে ফ্যাটি লিভারটা কোন ধরনের। আচ্ছা আচ্ছা, তো একটু পেছনের দিকে যেতে চাই, কারণ বা কোনো ফ্যাক্টর কাজ করে কিনা এটার জন্য? প্রত্যেকটা রোগের পিছনে তো আসলে কারণ রয়েছে। ফ্যাটি লিভারে এখানে দেখা যাচ্ছে যে এটা আবার বাইরের দেশের সাথে আমাদের দেশের কিছুটা ভিন্নতাও রয়েছে। আচ্ছা, বাইরের দেশে যেমন ধরেন উন্নত দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে অ্যালকোহল পান করা বা মদ পান করার প্রবণতাটা একটু বেশি এখানে, এবং এটা তাদের নর্মাল কালচার বা নর্মাল জীবনযাত্রার একটা অংশ। ওনারা রেগুলার অনেকে মদ পান করেন। এই যে অ্যালকোহল, এটা কিন্তু লিভারে যে সমস্যা সৃষ্টি করে। কেউ যদি নিয়মিত এইভাবে মদ্যপান করেন, এটা থেকে লিভারে অনেক চর্বি জমে যায় এবং বিভিন্ন প্রদাহ সৃষ্টি করে, লিভার নষ্ট হয়ে যায়, লিভার সিরিজ হয়ে যায়, লিভার ক্যান্সারও হয়ে যেতে পারে। কাজেই অ্যালকোহল একটা ফ্যাটি লিভারের কারণ। আমাদের দেশে কিন্তু তেমনটা নয়। আমাদের রুচি, আমাদের একটু ভিন্ন, সেই জন্য আমাদের অ্যালকোহল ছাড়া অন্য কারণে ফ্যাটি লিভার হয়। যেমন ধরুন স্থূলকায়, আমাদেরও জীবনযাত্রার ধরন পাল্টে গেছে। আমরা আগে যেমন প্রচুর খেতাম, শাকসবজি খেতাম, মাছ তরকারি খেতাম, এখন কিন্তু আমাদের জীবনের ধরন পাল্টেছে। আমরা একটু আরবানাইজড হয়ে যাচ্ছি, আরও একটু শহরমুখী হয়ে যাচ্ছি, এবং এখানে খাবারের ধরনও পাল্টে গেছে। সেই শাকসবজি দেখা যায় আমাদের প্লেটে এখন নাই, ডাইনিং টেবিল থেকে অনেকটা কমে যাচ্ছে। আমরা ফাস্ট ফুড বা চর্বি জাতীয় খাবারের দিকে বেশি ঝুঁকছি। আসলে ডাইনিং টেবিলে বসারই সময় কোথায়, আমাদের সময় নেই, দেখা যাচ্ছে যে ওই বাইরেই হয়তো খাওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে এই কারণে কিন্তু ফাস্ট ফুডের প্রতি ঝোঁকটা বেড়েছে। তাতে করে আমরা বেশি বেশি স্থূলকায় হয়ে যাচ্ছি। স্থূলকায় হওয়াতে এই যে শরীরে চর্বি জমছে, লিভারও চর্বি জমছে, লিভারও তো এর অংশ, লিভারও চর্বি জমছে এবং এটা ফ্যাটি লিভারে দায়ী করছে। আরেকটা ব্যাপার দেখুন, আমাদের স্কুলগুলোতে, বাচ্চাদের স্কুল বলেন, হাই স্কুল, প্রাইমারি স্কুলগুলোতে কোনো মাঠ নেই, খেলার কোনো মাঠ নেই। এখানে সব বন্দি, কারাগারের মতো বন্দি। আর ওরা টিফিন বক্সে দেখবেন খাবার নিয়ে যায়, সব ফাস্ট ফুড। তো সেই যে খাবারগুলো খাচ্ছে ছোটো সময় থেকেই কিন্তু বাচ্চারাও স্থূলকায় হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে এই বাচ্চা যখন বড় হবে সেও কিন্তু ফ্যাটি লিভারের একজন পেশেন্ট হয়ে যাবে, রোগী হয়ে যাবে। কাজে এগুলোই মূল কারণ। তাছাড়া কিছু কিছু রোগ রয়েছে, সিস্টেমিক রোগ, যেগুলো অন্য ডিজিজ, যেমন ধরেন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, অথবা রক্তের চর্বি বেড়ে যাওয়া, এই কারো বংশই মোটা, তাদের মধ্যে ঝুঁকির মধ্যে পড়ে ফ্যাটি লিভার। আচ্ছা, তাহলে আসলে অনেক কারণ রয়েছে। আসলে কি কারণে হয়েছে সেটি বোঝার উপায় কি, বা আপনাদের কাছে গেলে আপনারা কিভাবে নিশ্চিত হন? হ্যাঁ, ফ্যাটি লিভার আছে কিনা সেটা বোঝার জন্য আমরা তো প্রথমে ওনাকে পরীক্ষা করে দেখি যে ওনার ওজন স্বাভাবিক রয়েছে নাকি স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। দেখা যাচ্ছে উনি স্থূলকায়, এটা একটা প্রাথমিকভাবে আমরা ধরে নিই। অন্যান্য ফ্যাটি লিভারের সাথে অন্যান্য
রোগও থাকে, সেগুলো আছে কিনা ওনার, যেমন রক্তে চর্বি, ডায়াবেটিস বা অন্যান্য মেটাবলিক সিনড্রোম বলি আমরা একসাথে, এগুলোকে হার্টের রোগ, এগুলো আছে কিনা, ওনার বংশে অন্যরা কেমন, অন্যদের ফ্যাটি লিভার আছে কিনা, অন্যরাও স্থূলকায় কিনা, সেগুলো আমরা দেখি। দেখার পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ আছে, তখন আমরা ধরে নিই যে এটা ফ্যাটি লিভার। তখন আমরা পরীক্ষা নিরীক্ষার দিকে আগাই। পরীক্ষার মধ্যে সবচেয়ে যেটা এখন আমার সহজ উপায়ে সহজলভ্যভাবে ধরতে পারে সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। একটা শুধু একটা আলট্রাসোনোগ্রাফি করলেই কিন্তু লিভারে চর্বির পরিমাণ কেমন আছে ধরতে পারে। তবে এক্ষেত্রে লিভারের 3 ভাগের 1 ভাগের বেশি, অর্ধেকের বেশি লিভার এখানে হতে হবে, ইনভলভ হতে হবে। আর বাকিটা অন্য পরীক্ষাগুলো ধরা যায়, যেমন সিটি স্ক্যান, এমআরআই, কিন্তু সেগুলো অনেক ব্যয়বহুল পরীক্ষা, ওগুলোর প্রয়োজন নেই, শুধু আলট্রাগ্রাফি যথেষ্ট। আমরা জানি যে আসলে এই লক্ষণগুলো কিন্তু ফ্যাটি লিভার ডিজিজের শুরুর দিকে খুব বেশি প্রকাশ পায় না। তাহলে রোগীরা যখন আসে তখন তার অবস্থা আপনারা কিভাবে নির্ধারণ করেন যে সে কোন পর্যায়ে আছে? খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি। বেশিরভাগ রোগী কিন্তু আমাদের কাছে আসে, দেখা যাচ্ছে তাদের কোনো সিমটম নেই, উপসর্গ নেই, কিন্তু তারা তাহলে কিভাবে আসেন? কারো অন্য একটা রোগের কারণে আলট্রাসোনোগ্রাফি করতে যেয়ে ধরা পড়ে যে তার ফ্যাটি লিভার রয়েছে। তখন উনি আসেন যে আমার তো লিভারে চর্বি জমে গেছে, আমি কি করি? আমরা তখন লিভারে রক্ত পরীক্ষা করাই, আমরা বলি এএসটি, এলটি, সেগুলো করাই। সেগুলো তো কিন্তু একটু বেশি থাকলে তখন আরও আমরা নিশ্চিত হই। আর কারো দেখা যায় যে না, আগে ধরাই পড়লো না, এক সময় লিভারের জটিল রোগ নিয়ে আমাদের কাছে চলে আসে, ততদিনে হয়তো অনেকটা ক্ষত হয়ে গেছে, লিভার সিরোসিসের পর্যায়ে চলে গেছে, হয়ে গেছে। সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ম্যানেজমেন্টের দিকে যদি আমরা যাই, কিভাবে এই রোগীর চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? চিকিৎসার ব্যাপারটা তো আমরা যেহেতু কারণগুলো জানি, চিকিৎসা করাটা খুব কঠিন কিছু না, কিন্তু একদিকে কঠিন যে আমাদের যেটা বললাম যে জীবনযাত্রা মান পাল্টে গেছে, আমাদের জীবনের মান, আমরা অনেক বেশি শহরমুখী হয়ে গেছি এবং অনেক বেশি চর্বিযুক্ত খাবারমুখী হয়ে গেছি, ফাস্ট ফুডমুখী হয়ে গেছি। সেই ধরনগুলো আসলে পাল্টাতে হবে, ওজন কমাতে হবে, খাবার সুষম খাদ্যের দিকে আমাদের নজর দিতে হবে। যে আমার পছন্দ হলো অনেক রিচ ফুড আমি খেয়ে ফেললাম, অনেক চর্বিযুক্ত খাবার খেয়ে ফেললাম, তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে। সেদিকে আমাদের যারা একটু অ্যাডভান্সড বা একটু জটিলতার দিকে যাচ্ছে এমন রোগীরা যখন আসে আপনাদের কাছে, কারণ যেহেতু উপসর্গ দিয়ে অনেকটাই প্রকাশ পায় না, তো সেক্ষেত্রে আসলে আপনাদের ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করেন এবং কতদিন পর্যন্ত চলে? সেসব ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে শরীরে চর্বি কমানোর জন্য একটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের পাশাপাশি কিছু ঔষধ ব্যবহার করা। বিভিন্ন ধরনের ঔষধ আজকাল বাজারে এসেছে, একেবারেই যে 100% কার্যকরী সেটা বলবো না, কিন্তু কিছু এখানে লাভ পাওয়া যায়। যেমন ধরেন অর্লিস্টেট, তারপর হচ্ছে মেটফর্মিনে অনেকে ব্যবহার করেন, গ্লিটাজন গ্রুপ আছেন, এগুলো অনেকে ব্যবহার করেন। এই ধরনের কিছু ওষুধ রয়েছে যেগুলো দিয়ে লিভার থেকে চর্বি কমানো, আর্সোডিক্সিকলিক অ্যাসিড আছে, সেগুলো অনেকে ব্যবহার করে লিভার থেকে চর্বিটা সরিয়ে দেওয়া যায় কিনা সেগুলো করে। আরেকটা হচ্ছে লিভারের মধ্যে ক্ষত তৈরি করে ফেলেছেন, সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে লিভারের যেন কোনো যদি উপসর্গ হয়, যে এখানে দেখা গেলো যে গলার রক্তটা ফুলে গেছে, ফেটে যে রক্ত বের হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। লিভার সিরোসিস থাকলে যেটা পেটে পানি এসে গেছে সেটা চিকিৎসা করতে হবে। এবং দেখা যাচ্ছে ফ্যাটি লিভার থেকে কিন্তু আজকাল যে অনেক বেশ লিভার সিরোসিসের দিকে চলে যাচ্ছে, সেগুলো আগে থেকে আমাদের বন্ধ করতে হবে। সিরোসিস হয়ে গেলে তখন সিরোসিসের চিকিৎসা করতে হবে। এবং একটু জানতে চাইবো যে আসলে এই যে আপনি বলছিলেন চিকিৎসা করতে হবে এবং সময় মতো নিতে হবে, চিকিৎসাটা যদি সময় মতো নেওয়া না হয় কি ধরনের ঝুঁকি রয়েছে? ঝুঁকিটা হচ্ছে এটাই যে একটা হচ্ছে যে লিভারে প্রদাহ তৈরি হয়ে যায়, হেপাটাইটিস, যেটা ন্যাশ আমরা যে বলি, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, অর্থাৎ লিভারে প্রদাহ তৈরি হয়। সেই প্রদাহ থেকে একসময় লিভারটা শক্ত হয়ে যায়, আমরা বলি ফাইব্রোসিস। একসময় এটা লিভার সিরোসিসের দিকে টার্ন করে, ঘুরে যায়, আরও অনেক খারাপ দিকে যায়, অর্থাৎ অনেকটা ইরিভার্সিবল চেঞ্জ। তখন যেটি আর পুরনো অবস্থা ফিরে আসে না, এমন অবস্থায় পুরনো অবস্থায় ফিরে আসে না, এমন অবস্থায় চলে যায়, লিভার সিরোসিস চলে যায়। তারপরে লিভার সিরোসিস থেকে অনেক সময় ক্যান্সারের দিকেও চলে যায়। বিভিন্ন রকম ক্ষত হয়, রক্ত ফেটে, যে গলার রক্ত ফেটে যায়, আমরা বলি হেমোরয়েডস, পাইলস রোগ দেখা দেয়, রক্ত চলে যায়, সেগুলো থেকেও তো রোগী মারা যেতে পারে, লিভার ফেলিউর হয়ে যেতে পারে। কাজে এগুলো অনেক রকম সমস্যা কিন্তু লিভার থেকে হতে পারে। তাহলে আসলে আমরা চাই না যে এত দূর পর্যন্ত গড়াক বিষয়টি, এবং অবশ্যই তার আগেই যাতে আপনাদের কাছে চলে আসে। প্রতিরোধের বিষয়টি যদি খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রতিরোধ করতে গেলে ব্যক্তি এবং সমাজ প্রত্যেকেরই কিন্তু এখানে ভূমিকা রয়েছে। ব্যক্তির ভূমিকা হচ্ছে যিনি এই ব্যাপারে ভুক্তভোগী, তাকে যেটা করতে হবে যে কেউ যদি মদ্যপান করেন, মদ্যপান বন্ধ করে দিতে হবে তাকে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত চর্বি খাওয়া, ফাস্টফুড খাওয়া, এগুলো বন্ধ করে দিতে হবে। আমাদেরকে সেই সবুজ শস্য শ্যামলা আমাদেরই দেশ, সুজলা সুফলা,
সেই যে সবজি, সেই মাছ তরকারি, এদিকে আমাদের ছোটবেলা থেকে আসলে অভ্যাসটা গড়ে তুলতে হবে এবং আমাদের জীবনযাত্রা সুন্দরভাবে ডিসিপ্লিন হতে চলতে হবে আমাদের। আপনি বলছিলেন যে ওয়ার্কআউট হচ্ছে না, আমাদের সন্তানরা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না, বাচ্চাদের স্কুলে কোনো দৌড়ানোর সুযোগ নাই, আমাদেরও আমরা গাড়িতে চড়ে উঠি, গাড়িতে চড়ে অফিসে নামি, সেগুলো না করলে প্রচুর হাঁটার ব্যবস্থা করা, ব্যায়ামের ব্যবস্থা করা, জিম করা, এগুলো আমাদেরকে বেশি যেতে হবে, আগাতে হবে। পাশাপাশি আর তারপরে চিকিৎসা এবং সরকারকে সচেতন হতে হবে, সমাজকে সচেতন হবে, সবাই যেন আমরা এই ব্যাপারে প্রচার করি। আমরা আমাদের সরকার আজকাল ধরেন সংক্রামক ব্যাধির চিকিৎসার জন্য অনেক সফল হয়েছেন এবং অনেক নজর দিচ্ছেন। আমি মনে করি অসংক্রামক ব্যাধি যেগুলো রয়েছে, ফ্যাটি লিভার বলেন, ইসকেমিক হার্ট ডিজিজ, যেগুলো আসলে প্রতিরোধযোগ্য, সেগুলোর দিকেও আরো বেশি প্রচার করা দরকার। আপনাদের মিডিয়ারও সেজন্য ধন্যবাদ জানাই যে আপনারা এটা প্রচারের ব্যবস্থা করেছেন। স্যার চমৎকার বলেন, আশা করছি আপনার আজকের এই পরামর্শগুলো আমাদের দর্শকদের উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ এবং এনটি পরিবারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি জটিল রোগ ফ্যাটি লিভার ডিজিজ, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শ এবং তথ্যগুলো আমরা জানতে পারলাম, আশা করছি সেগুলো আপনাদের কাজে আসবে। আজকে আমরা যে এক্সারসাইজটা দেখাবো কেটলবেলের মাধ্যমে, এটাকে আমরা ফোকাস করবো হচ্ছে অ্যাবস এবং অবলিক্স। অন্যান্য এক্সারসাইজ প্রোগ্রাম আমরা দেখি যে বিভিন্ন অ্যাবসের এক্সারসাইজগুলো একটু ডিফিকাল্ট এবং কঠিন, এক্সারসাইজটা খুবই ইজি। আপনি যদি জাস্ট কেটলবেল দিয়ে একটু মুভমেন্ট করেন, মুভমেন্ট করলে দেখবেন, দেখতে মনে হবে যে এটা কীভাবে লাগছে অ্যাবস, কিন্তু করলে বুঝবেন যে পুরো ফোকাসটাই হচ্ছে আপনার অ্যাবডোমিনাল মাসলে এবং অবলিক্স মাসলে। কিন্তু খুব ইজিয়ার ওয়েতে এক্সারসাইজটা আপনি করতে পারবেন। অনেক সময় দেখা যায় একটা জিমে গিয়ে অনেক সময় দেখা যায় আপনার পার্টনারের সাথে আপনি কথা বলছেন, হয়তো কারোর সাথে কথা বলছেন, আপনি কথা বলতে বলতে যদি এই মুভমেন্টটা করতে থাকেন, তখনও দেখবেন যে আপনার বেনিফিটগুলো হবে। খুবই ইজিয়ার এবং খুব বেনিফিশিয়াল একটা প্রোগ্রাম। শুধু আপনি দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করতে হয়। আজকে আমাকে দেখাবে হচ্ছে সাদমান, তোমরা দেখাও কেটলবেলের মাধ্যমে কীভাবে অবলিক্সটাকে আমরা ফোকাস করবো। ওকে, সুইংিং, ওকে, জাস্ট এক পায়ের নিচ দিয়ে করছে। ওকে, এইভাবে আপনি যে কোনো লোকের সাথে আপনি করতে পারবেন, এক্সারসাইজও করতে পারবেন, কথা বলতে পারবেন। ওকে, ওকে, যখনই 1 মিনিট হয়ে যাবে এইভাবে, ওকে, দেন হোয়াট টু ডু। ওকে, জাস্ট রোল করবে দুই দিক দিয়ে, এরকম রোল করছে 30 সেকেন্ড একদিকে যখন করবে, করার পরে the other way 30 seconds go, yes, yes, okay, stop. ওকে, তাহলে জিনিসটা কি হলো, পায়ের নিচ দিয়ে যাচ্ছে 1 মিনিট, এরপরে জাস্ট অ্যারাউন্ড দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য অপোজিট ওয়ে 1 মিনিট, মানে 30 সেকেন্ড আর ওইটা হচ্ছে 1 মিনিট। ইটস ভেরি ইজি একটা মুভমেন্ট, কিন্তু এই ইজি একটা মুভমেন্টের মাধ্যমেই দেখবেন যে আপনার অ্যাবডোমিনাল মাসেলের ডেফিনেশনটা চলে আসবে। এবং যেহেতু কন্টিনিউয়াস হাতের মোশন হচ্ছে এভাবে, ইউ আর ওয়ার্কিং দ্য শোল্ডার্স, দ্য রোটেটর কাফস অ্যান্ড দ্য গ্রিপস, মানে রিস্ট, ফোরআর্মস, এভরিথিং। এবং সবসময় খেয়াল রাখবেন এটা করতে যদি আপনার পাটা কিন্তু একটা স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করছে না, ওয়েট আপনি করছেন কিন্তু পা দিয়ে, এই জন্য আপনার কাফ মাসল এবং থাই মাসলগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে। দর্শক, সিম অত্যন্ত প্রয়োজনীয় একটি সবজি এবং আমাদের সবার খুব প্রিয়। সিমের বিভিন্ন পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। শীতকালীন সবজির মধ্যে শিম খুব পরিচিত একটি সবজি, ছোট বড় সবারই শিম খুব পছন্দ। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই শিমের রয়েছে কী ধরনের পুষ্টিগুণ। প্রথমে আসছি, শিম জাতীয় যে খাবারগুলো আছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার হচ্ছে খাদ্য আঁশ, যা আমাদের পেটকে ভরে রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা ওয়েট লুজ করতে চান, ডায়েট প্ল্যানিংয়ে আছেন, তারা কিন্তু এই ধরনের সবজিকে আপনার ডায়েটে রাখতে পারেন। পাশাপাশি এটি আমাদের কোলন ক্যান্সার থেকে রক্ষা করে, কারণ খাদ্য আঁশ যত খাবো আমরা বডিকে ডিটক্স করবে। ডিটক্স হচ্ছে গিয়ে আমাদের কোলন পরিষ্কার করবে, যার থেকে আমাদের ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এরপর এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের চোখের সুস্থতা রক্ষার পাশাপাশি আমাদের হেয়ার এবং আমাদের যে স্কিন আছে তার সুস্থতা রক্ষা করে। এর পাশাপাশি হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন সি দুটোই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হচ্ছে শরীরে প্রতিরোধের কাজ করে। আমাদের যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তা কিন্তু এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থেকেই আমরা পেয়ে থাকি। ভিটামিন সি এছাড়াও আমাদের স্কিনের সুস্থতা রক্ষা করে। এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের ব্লাড ভেসেলকে সুস্থ রাখতে সাহায্য করে। এই পটাশিয়ামকে আমাদের হাই ব্লাড প্রেশার থেকে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করে, যা হার্টকে সুস্থ রাখতে বরাবরই সুস্থ রাখে। খেয়াল রাখতে হবে এই শিম বেশি পরিমাণে খাওয়া যাবে না, যে কোনো খাবারই পরিমিত বোধে খেতে হবে।
শিম জাতীয় খাবার বেশি পরিমাণ খেলে পেটে গ্যাস সহ বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, বিশেষ করে যাদের কিডনি প্রবলেম আছে, যাদের ইচিংয়ের প্রবলেম আছে এবং অ্যালার্জি প্রবলেম আছে, তারা এই ধরনের খাবারটাকে এড়িয়ে চলবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন, কারণ রাতেই মুখের ভেতর ব্যাকটেরিয়া ক্ষতিকর কাজ বেশি করে থাকে। আর সকালে দাঁত ব্রাশ করা উচিত নাস্তার পর। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে, কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। শীতে আসলে বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের সবার ত্বকই নানা ধরনের অসুখ বিসুখ হয়। তো আমি বয়স্কদের অসুখ দিয়ে শুরু করছি, কারণ যখন আমাদের বয়স বাড়তে থাকে আমরা নিজেদের প্রতি উদাসীন হয়ে যাই। তো বয়স্কদের প্রধান যে অসুখটি হয় এটিকে বলা হয় উইন্টার ইচ। আচ্ছা, কি এটা? এর নাম হচ্ছে জেরোটিক এক্সিমা। স্কিনটা এক্সট্রিমলি ড্রাই হতে থাকে এবং ফেটে ফেটে যায়। নদীর পানি শুকিয়ে গেলে যেমন ফেটে যায়, ঠিক সেরকম ডেট রিভার বেডের মতো স্কিনটা হয়ে যায়। সাধারণত পায়ে হয় অথবা হাতেও হয়। তো জেরোটিক এক্সিমা যাদের টেন্ডেন্সি থাকে, তো আমি যখন শীত আসার আগেই যদি আমি শরীরকে ময়শ্চারাইজার দিয়ে অ্যাপ্লাই করি, একটা ভালো পেট্রোলিয়াম জেলি বা যে কোনো ময়শ্চারাইজার লিপিড কন্টেনিং, তাহলে দেখা যাবে যে শীতের মধ্যে আমার সেরকম ভাবে জেরোটিক এক্সিমাটা হওয়ার সুযোগ হচ্ছে না। আর যদি হয়েই যায় তখন কিছু আমাদের মেজারমেন্ট নিতে হবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।